সাজিদ ইশারা করতেই রাতকে ছেড়ে গাড়ি নিয়ে চলে যায় ছেলেগুলো। বারান্দায় বৃষ্টিকে ফেলেই ভিতরে চলে যায় সাজিদ। রাতের দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদে যাচ্ছে বৃষ্টি। হাঁটুতে ভর করে উঠে দাঁড়ায় রাত। নাক দিয়ে মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে তার। রাত একদৃষ্টিতে চেয়ে আছে বৃষ্টির দিকে। এই বন্দি খাঁচায় কতই না কষ্ট পাচ্ছে বৃষ্টি। বৃষ্টি হাত দুটি জোর করে চেয়ে আছে রাতের দিকে। আমায় ক্ষমা করে দিও রাত। হয়তো সুখটা আমাদের কপালে নেই। হয়তো সৃষ্টিকর্তা আমাকে তোমার পাঁজরের হাড় দিয়ে বানায়নি। আমাদের কপালটাই পোড়া মনে হয়। প্লিজ আমায় ক্ষমা করে দিও তুমি। ভাগ্য বড়ই নিষ্ঠুর। ভাগ্যে থাকলে আবার দেখা হবে একই রাস্তায়। দূরত্ব বেড়ে গেলেও তুমি থেকেই যাবে আমার মনের মণিকোটায়। তুমি চলে যাও রাত। প্রতিজ্ঞা রক্ষা করতে আজ আমি ব্যর্থ। প্লিজ তুমি চলে যাও। আমি না হয় তোমার জীবনে বেঈমান হয়েই থাকে যাব। মুখ চেপে কাঁদতে কাঁদতে ভিতরে চলে গেল বৃষ্টি। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে চলে যাচ্ছে রাতও। আজ দুজনের চোখ দিয়েই গড়িয়ে পড়ছে অঝরে জল। আজ থেকে আলাদা হয়ে গেছে দুজনের পথ চলা। আজ থেকে দুজনই ভিন্ন পথের পথযাত্রী। এক পা করে চলে যাচ্ছে রাত। প্রতিটা পা যেন আজ গড়ে তুলছে দূরত্বের বিশাল ব্যবধান। বিছানায় পড়ে বালিশে মুখ গুজে অঝরে কাঁদছে বৃষ্টি। বুক ফাটা কান্না যাকে বলে। মনে আসছে হাজারো অভিযোগ। কেন তার সাথে এমন হতে হল? কতজনের ভালোবাসাই তো পূর্ণতা পায়। অন্যদের মতো যদি আজ আমাদের দুজনের ভালোবাসাও পূর্ণতা পেত তাহলে কি খুব ক্ষতি হয়ে যেত? বাসার দরজা অবধি পৌঁছাতেই ছুটে আছে রুদ্র চৌধুরী। রাতের গায়ের বিভিন্ন অংশে রক্ত দেখে অস্থির হয়ে পড়ে সে। কি হয়েছে বাবা তোর? এই অবস্থা কেন তোর? না বাবা তেমন কিছু না। রাস্তা দিয়ে আসতেই একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা ছোট? অস্থির হয়ে রাতকে নিয়ে গাড়িতে বসায় রুদ্র চৌধুরী। হসপিটালে চলে যায় রাতকে নিয়ে। কাটা স্থানগুলো ড্রেসিং করে বেঁধে দিচ্ছে ডাক্তার। ছেলের এমন অবস্থা সহ্য করার ক্ষমতা নেই রুদ্রর। কেবিনের বাইরে পায়চারি করছে সে। হঠাৎ চোখ পড়ল একটু দূরে বসে থাকা একটা মহিলার উপর। এত বছর পর সেই চেনা মুখটি দেখে আজও ঘৃণা হচ্ছে তার। কিন্তু আগের মতো নেই মানুষটা। সুন্দর লোহাকেও যেমন সামান্য মরিচিকায় নষ্ট করে দেয় তেমনি নষ্ট হয়ে গেছে সামিয়া। দেখে মনে হচ্ছে অনেক বছর কোনো যত্ন পায়নি সে। রুদ্রকে দেখেই তার কাছে আসে সামিয়া। ঘৃণার ছাপ এখনো রুদ্রের মুখে স্পষ্ট। নীরবতা ভেঙে সামিয়া বলে উঠে, কেমন আছো? কোনো উত্তর দিল না রুদ্র। সামিয়া আবার বলে উঠে, বিচ্ছেদের এতটা বছর পেরিয়ে গেল, আজও কি রাগ করে আছে আমার উপর? এবার সামিয়ার দিকে তাকায় রুদ্র। রাগ? কোনটা রাগ আর কোনটা ঘৃণা আশা করি আপনাকে বুঝাতে হবে না। আপনি করে বলছো যে? তুমি করে বলতেও একটা মায়ার দরকার হয়, যা অনেক আগেই ঘৃণায় পরিণত হয়ে গেছে। যাই হোক, কেন এসেছেন এখানে? এবার কেঁদে দিল সামিয়া। বাবাকে দেখতে এসেছিলাম, কিন্তু সেই ভাগ্যটাও আমার কপালে নেই। সেই দিন তোমার সাথে ডিভোর্স হওয়ার পর বাড়িতে যেতে নিষেধ করে দিয়েছিল বাবা। তিনি বলেছে তার কোনো মেয়ে নেই। মাও বলে দিয়েছিল আমাকে পেটে ধরে অনেক বড় পাপ করে ফেলেছে সে। সকলের কাছ থেকে দূরে দূরে ছিলাম এতটা বছর।
বাবার অসুস্থতার কথা শুনে ছুটে এসেছিলাম। ভেবেছিলাম এত বছর পেরিয়ে গেছে, তাদের অভিমানের পাল্লাটাও কিছুটা হালকা হয়েছে। কিন্তু না, বাবা তার অভিমানকেই বড় করে রেখেছে। একটিবার দেখতে দেওয়ার অনুমতি দিলেন না আমাকে। মা তো চোখ ঢেকে দূর দূর করে বের করে দিয়েছে আমাকে, যেন আমি ওখানে থাকলেও ওদের পাপ হয়ে যাবে। এতটুকু বলেই চোখ মুছে নেয় সামিয়া। আবার বলে উঠে, তুমি কেন এসেছ? আমার ছেলেটার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই। কি হয়েছে রাতের? আমি একদিবার দেখা করতে চাই ওর সাথে, কতটা বছর দেখি না তাকে। ওর সাথে দেখা করার সম্মানটুকু রেখেছ তুমি? লজ্জাটা তোমার এতটাই হ্রাস পেয়েছিল যে এতটুকু ছিল আমার ছেলেটা, তার কথাও একবার ভাবলে না তুমি? আর দেখা করিয়ে রাতের পুরনো ক্ষতটা জাগিয়ে তুলতে চাই না আমি। রুদ্র চৌধুরী উঠে যাবে তখনই তার হাতটা ধরে ফেলে সামিয়া। আমাকে কি আরেকটিবার সুযোগ দেওয়া যায় না? কথা দিচ্ছি কাজের লোক হয়ে পড়ে থাকব ওই বাড়িতে। এক ঝাটকায় হাতটা ছাড়িয়ে নেয় রুদ্র চৌধুরী। যে ভুল করে আবার নিজের ভুলটা স্বীকার করে তাকেও ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাসঘাতককে নয়। রাতের কাছে চলে যায় রুদ্র চৌধুরী। রাতেরও সব কমপ্লিট। বাসায় নিয়ে যাচ্ছে রাতকে। ডাক্তার বলেছে 2-1 দিন রেস্টে থাকতে হবে রাতকে। বের হতে সামিয়ার উল্টো পথে হাঁটা ধরল তারা। তার সামিয়াকে খেয়াল করেনি রাত। পেছনে থেকে ছল ছল দৃষ্টিতে নিজের ছেলের দিকে তাকিয়ে আছে সামিয়া। জীবনে একটা ভুলের জন্য সবকিছু থেকে বঞ্চিত সে। না হলে তার সেই ছেলে, স্বামী, শাশুড়ি, 4 জনের ছোট্ট সুখী সংসারটা আজও বেঁচে থাকত। সব হারিয়ে এভাবে কাঁদতে হতো না আজ। সেদিনের পর আর যোগাযোগ হয়নি রাত ও বৃষ্টির। যোগাযোগ বন্ধ থাকলেও দুই দিকের দুইটি প্রাণ আজও গভীর রাতে ঘুমহীন ছটপট করতে থাকে। বেশ কয়েকটা দিন পেরিয়ে গেছে। নিজেকে মনিয়ে নিতেও মোটামুটি শিখে গেছে বৃষ্টি, কিন্তু তীব্র বিষণ্ণতা ঘিরে ধরেছে রাতকে। এই বিষণ্ণতা যেন পূর্বের চাইতেও ভয়ঙ্কর। ওদিকে সুব্রতাকে হারানোর শব্দটা থেকে আজও বেরিয়ে আসতে পারেনি রাত। অন্ধকার রুম আর সিগারেটের ধোঁয়া, এগুলো যেন তার নিত্যদিনের সঙ্গী। রাত তখন 3টা। ফোনটা বেজে উঠল রাতের। ফোনের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল রাত। আজ কতদিন পর এই নাম্বারটা থেকে ফোন এলো। ফোনটা রিসিভ করে কানে তুলল রাত। হ্যালো, কেমন আছো? ভালো, তুমি? ভালো। আবার কিছুক্ষণ নীরবতা। প্রচুর কান্না পাচ্ছে বৃষ্টির, তবুও কান্না চাপা রাখল সে। নীরবতা ভেঙে রাত বলে উঠে, হঠাৎ এতদিন পর কি মনে করে? কান্না চেপে রাখতে না পেরে এবার কেঁদেই দিল বৃষ্টি। কতটুকু দূরত্ব বেড়ে গেছে তাদের মাঝে। কারণে অকারণে ফোন দেওয়া মানুষগুলো আজ ফোন দেওয়ার আগে কোনো কারণ খুঁজে বের করতে হয়। বৃষ্টির চাপা কান্নার শব্দে যেন ফেটে যাচ্ছে রাতের বুকের ভেতরটা। বৃষ্টি কান্না থামিয়ে চোখ মুছে বলে উঠে, কালকে দেখা করতে পারবে? কখন? বিকেলে। পারব। রাতেরও বৃষ্টির সাথে দেখা করাটা জরুরি। বৃষ্টির দেওয়া সবকিছু ফিরিয়ে দিতে হবে তাকে, বিশেষ করে গিটারটা। সারা রাত আর ঘুম হয়নি রাতের। ফুরফুরে বিকেলটায় সামনাসামনি দাঁড়িয়ে আছে দুজন। উত্তর দিক থেকে হালকা শীতল হাওয়া বইছে। এটাই হয়তো আমাদের শেষ দেখা রাত। এরপর দেখা হওয়ার ভাগ্যটা হবে কিনা জানি না।
তবে আমার জীবনে স্পেশাল সময়গুলো তুমিই আমাকে উপহার দিয়েছিলে। একটা অনুরোধ কর রাত। একটা নয়, আজ তুমি হাজারটা অনুরোধ করো। অবাধ্য অনুরোধগুলো আজ আমি বাধা দিব না। তোমায় শেষবারের মতো একবার জড়িয়ে ধরি। হাতটা বাড়িয়ে দিল রাত, ছল ছল দৃষ্টিতে রাতের বুকে ঝাঁপিয়ে পড়ল বৃষ্টি। আজ থেকে রাত বৃষ্টির সকল সম্পর্কের ইতি ঘটে গেল। হয়তো বৃষ্টি পা বাড়াবে এক নতুন জীবনের দিকে, আর রাত পা বাড়াবে তীব্র একাকিত্বের পথে। এভাবেই কেটে গেল আরও কয়েকদিন। ওদিকে সাজিদ ও বৃষ্টির বিয়ের বাকি মাত্র 2 দিন। তীব্র যন্ত্রণা এসে হানা দিল বৃষ্টির বুকে। মনে হচ্ছে জীবনের সবথেকে বড় অংশটা সে হারিয়ে ফেলছে এই 2 দিন পর। আচ্ছা, রাতের জীবনে যখন অন্য কেউ জড়িয়ে পড়বে তখন তাকেও কি এভাবে ভালোবাসবে সে? নাকি আরও বেশি বাসবে? নাকি আরও কম? না, আর সহ্য হচ্ছে না বৃষ্টির। এদিক ওদিক হাঁটাহাঁটি করে সব আবার নতুন করে দেখছে হৃদ। গত 1 মাস যেই ঝড়টা বয়ে গেছে তার উপর দিয়ে তাতে দিন দিন অবনতির দিকে হেলে পড়ছে তার জীবন। হয়তো শব্দটা একটু বেশিই পেয়েছে সে। ছেলের এমন অবস্থা দেখে টেনশনে পড়ে গেল হৃদের বাবা। এই 1 মাসে অনেক চেষ্টাও করেছে তার জন্য। তেমন কোনো সমস্যা খুঁজে পায়নি। ওই একটু চিন্তায় এমনটা হয়েছে। ঠিক হয়ে যাবে একসময়। তবে সবসময় চিন্তা মুক্ত রাখতে হবে তাকে। দেখতে দেখতে কেটে গেল আরও একটা দিন। বিয়ের আর মাত্র 1 দিন বাকি। রাতের ফোনে ভেসে উঠল একটা অচেনা নাম্বার। রিসিভ করল না রাত। আবার বেজে উঠতেই রিসিভ করে রাত। বিরক্তি মাখা গলায় বলে উঠে, হ্যালো, কে? ওপাশ থেকে কেউ নরম সুরে বলে উঠে, আমি। মুহূর্তেই যেন একটা ছোট্ট ঝাঁকুনি দিয়ে উঠল রাতের শরীরে। একটা শীতল হাওয়া অনুভব করল বুকের ভিতর। যেই কণ্ঠস্বর শুনে নিজেকে সামলে রাখতে পারবে না সে। সেই প্রিয়জনের নাম্বার, আইডি সব ব্লক লিস্টে রেখে দিয়েছে দিনের পর দিন। কারণ সেই কণ্ঠস্বর সে শুনতে চায় না, চাইলেই হয়তো ঠিক রাখতে পারবে না নিজেকে। কিন্তু আজ অন্য একটা নাম্বার দিয়েই ছেড়েই যখন গেল, তাহলে আবার মাঝে মাঝে ক্ষত জাগিয়ে দেওয়ার দরকার কি? নীরবতার অবসান ঘটিয়ে বৃষ্টি বলে উঠে, কাল আমার বিয়ে। মুহূর্তেই যেন দমটা আটকে গেল রাতে। বৃষ্টির সাথে এখন কোনো সম্পর্ক না থাকলেও কষ্ট হচ্ছে, আজ খুব বেশি কষ্ট হচ্ছে। নিজেকে শান্ত রেখে রাত বলে উঠে, ওয়াও, কংগ্রেচুলেশনস। শুভ কামনা রইল তোমার নতুন জীবনের জন্য। মুহূর্তেই ওপাশ থেকে কান্নায় ভেঙে পড়ে বৃষ্টি। তার জীবনটাই যেন এক কান্নাময় হয়ে গেল। ফোনটা কেটে দিল রাত। কারণ বৃষ্টি কাঁদছে, আর সেই কান্না সহ্য করার ক্ষমতা যে তার নেই। এদিকে এই সময়টা রাতের অবস্থা দেখে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে তার বাবা রুদ্র চৌধুরী। রুদ্র চৌধুরীর ধারণা নতুন কেউ এলেই তার জীবনটা ঘুচিয়ে দিতে পারবে, যেমনটা বৃষ্টি দিয়েছিল। কিন্তু রাত এতে সম্পূর্ণ বিরোধিতা করে। তার একটাই কথা, সে আর কারো জীবনের খেলনা হতে চায় না। আজ বৃষ্টির বিয়ে খুব বড় করে হচ্ছে না। শুধু বৃষ্টির ফ্যামিলি আর সাজিদের ফ্যামিলি। সবকিছু ঠিকঠাক হয়ে গেলেই তখন বড় করে অনুষ্ঠান করবে। এখন শুধু বিয়েটা হলেই হলো। হৃদকেও দেখতে পাচ্ছে না কেউ। হয়তো এই বিয়েতে ঘোর বিপত্তি তারও। আর সেও এখন মন মানসিকতায় কিছুটা দুর্বল। বিয়ের প্রায় সব রেডি, কাজী সাহেবও চলে এসেছে।
এই মুহূর্তে বৃষ্টি অনুভব করতে পারছে যে সে ফ্যামিলির কথা ভাবতে গিয়ে কত বড় ভুল ডিসিশনটা নিয়ে ফেলেছে। বারবার শ্বাস আটকে যাচ্ছে তার। মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারাবে সে। হঠাৎ করে উপর থেকে চিৎকার দিয়ে উঠল কেউ একজন। দৌড়ে উপরে চলে গেল বৃষ্টির বাবা ও মা। তার পেছনে পেছনে গেল বাকি সবাই। গিয়ে দেখে ফ্লোরে পড়ে আছে হৃদ। বাম হাতটা কাটা তার। ধীরে ধীরে রক্তে ভেসে যাচ্ছে ফ্লোরটা। হৃদের বাবা ছেলের এই অবস্থা দেখে অজ্ঞান হয়ে পড়ে। হৃদের মা হল শক্ত মনের মানুষ। নিজেকে শক্ত রেখে সব সামলে যাচ্ছে সে। এতে চরম বিরক্ত বোধ করছে সাজিদ। যতই সে তাড়াতাড়ি সব শেষ করতে চায় তখনই একটা না একটা ঝামেলা লেগে থাকে। তাদের নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে থাকে বাকিরা। সেই দিনের মতো বন্ধ হয়ে যায় বিয়েটা। প্রচুর রক্তক্ষরণ হয়েছে হৃদের। তাই 2 ব্যাগ রক্ত দিতে হয়েছে তাকে। হাতে মেইন শিরা কাটেনি দেখে কোনো রকম বেঁচে যায় সেদিন। কেটে গেল কয়েকদিন। হৃদ মোটামুটি সুস্থের দিকে। তার বাবা বসে আছে তার মাথার পাশটায়। এমন কেন করলি বাবা? তোরাই তো আমার সব, তোরা এভাবে ছেড়ে যেতে চাইলে আমি কি নিয়ে বাঁচব বাবা? হৃদ বাবার হাতটা ধরে বলে উঠে, বাবা, আমার মনে যতটা কষ্ট জমা হয়ে আছে তার চেয়ে দ্বিগুণ কষ্ট তিলে তিলে শেষম করে দিচ্ছে আপুর জীবনটা। বাবা হয়ে কি মেয়ের সুখটা চাও না তুমি? সব ঠিকঠাক হতে দেখতে দেখতে আরও 1 মাস কেটে গেল। এই 1 মাস সবচেয়ে বিরক্তিকরভাবে কাটল সাজিদের। কারণ তার অনেকটা ময় নষ্ট হয়েছে এই হৃদের কারণে। সাজিদ এবার উঠে পড়ে লেগেছে বিয়েটা এবার করেই ছাড়বে সে। এদিকে সেই 1 মাস আগে রাতের সাথে কথা হয়েছে বৃষ্টির। এরপর আর যোগাযোগ হয়নি। শুধু সেদিন ফোন করে বলেছিল বিয়েটা ভেঙে গেছে তার। অনেক কিছু বুঝে নিয়েছে এই কয়েকটা দিনে। পরই আবার বিয়ের তারিখ ফেলল সাজিদ। এবার আর থাকতে পারছে না বৃষ্টি। প্রয়োজনে মরে যাবে তবু ওই সাজিদকে বিয়ে করবে না সে। ফোনটা হাতে নিয়ে রাতকে ফোন দিল সে। হ্যালো রাত। আবারও কনগ্রেচুলেশনস। কেন? সাজিদের সাথে আবার বিয়ের তারিখ ঠিক হয়েছে এটা বলতেই ফোন দিয়েছ নিশ্চয়ই? আমি চলে আসব। কোথায়? তোমার কাছে। অযথা দেখা করে মায়া বাড়িয়ে কি লাভ বলো? আমি একবারে সব ছেড়ে চলে আসব তোমার কাছে। আর থাকতে পারছি না আমি। প্লিজ তুমি নিয়ে যাও আমায় এখান থেকে। দূরে কোথাও হারিয়ে যাও আমাকে নিয়ে। কিছুক্ষণ নিশ্চুপ থাকল রাত, তারপর বলে উঠল, তুমি কি ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছ? হুম। সব ছাড়তে পারবে? হুম। আমায় আবার খেলনা বানিয়ে ছেড়ে দিবে না তো? না। এখন বেরিয়ে আসতে পারবে? না। রাতি একটা চিরেকুট লিখে রেখে যাব মায়ের জন্য। আর এখন বেরোনোটা রিস্ক হয়ে যাবে। রেডি থেকো, আমি নিয়ে আসব তোমায়। রাতে একটা চিরেকুট লিখে বেরিয়ে পড়ে বৃষ্টি। অনেক কিছু ছেড়েছিল এই ফ্যামিলির জন্য, কিন্তু সেই ফ্যামিলি তার সুখের জন্য বিন্দু মাত্র স্যাক্রিফাইস করেনি। মুখটা ঢেকে বাড়ির পেছনে দিক দিয়ে বেরিয়ে রাতের কাছে চলে যায় বৃষ্টি। দৌড়ে গিয়ে রাতকে জড়িয়ে ধরে থাকে কিছুক্ষণ। চলো, জড়িয়ে ধরার জন্য একটি জীবন সময় পাবে। এখন যত তাড়াতাড়ি চলে যাব ততই ভালো। আর রাফিদেরকে বলে এসেছি, তারা কাজী অফিসের সামনে আছে। এখন তাড়াতাড়ি গাড়িতে উঠো। হুম, চলো। গাড়ি চলছে নির্জন রাস্তায়।
বৃষ্টি তাকিয়ে আছে রাতের মুখের দিকে। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে তার। আজ কতদিন পর রাতকে পেতে যাচ্ছে সে। হঠাৎ গাড়ি ব্রেক করাই একটু সামনে ঝুঁকে পড়ে বৃষ্টি। মাথাটা তুলে তাকিয়ে দেখে সামনে সাজিদ দাঁড়িয়ে আছে কয়েকটা ছেলে নিয়ে। আজ খুব হিংস্র দেখাচ্ছে তাকে। বৃষ্টিকে টেনে গাড়িতে তুলে নিল সাজিদ। রাতের জন্য তার বুক ফাটা আত্মচিৎকার। বৃষ্টিকে নিয়ে সোজা বাড়ি ফিরে এলো সাজিদ। হৃদ ও তার বাবা মা সোফায় বসে আছে। সাজিদ সব খুলে বলতেই বৃষ্টির মা এসে একটা চড় মারল বৃষ্টির গালে। সাজিদ টানতে টানতে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল বৃষ্টিকে। ওপাশ থেকে দরজায় বারবার আওয়াজ করছে বৃষ্টি। সেটার পরোয়া না করে দরজা বাইরে থেকে দরজা আটকে দিল সে। তখনই ফোন এলো সাজিদের নাম্বারে। ওপাশ থেকে কি বলল তা ঠিক বুঝতে পারল না বৃষ্টি। তবে সাজিদের রিপ্লাইটা ভালোই বুঝতে পেরেছে বৃষ্টি। গুড, এবার লাশটা পাশের জঙ্গলটাতে ফেলে রেখে আয়। কথাটা শোনা মাত্রই যেন ভো ভো করে ঘুরতে লাগল বৃষ্টির মাথাটা। রাত না থাকলে তার বাঁচাটাও অর্থহীন। একটা দীর্ঘশ্বাস ফেলে বৃষ্টি বলে উঠে, চিন্তা করো না রাত, কথা দিয়েছিলাম আর একা করে দিব না তোমাকে। আমি আমার কথা রাখব। আমি আসছি তোমার কাছে রাত। একসাথে বাঁচতে না পারি, একসাথে এই প্রকাণ্ড ধরনের মায়া তো ত্যাগ করতে পারব। এবার দরজাটা ভেতর থেকেই বন্ধ করে দেয় বৃষ্টি। সাজিদ চলে যাওয়ার পর ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয় বৃষ্টি। ফোনটা পকেটে পুরে বৃষ্টির রুমের দিকে হাঁটা ধরে হৃদ। আপু দরজা খোল। ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজায় কয়েকটা জোরে জোরে হাত দিয়ে আঘাত করল হৃদ। তবুও কোনো সাড়া শব্দ পেল না। সেখান থেকে দৌড়ে বাইরে চলে গেল হৃদ। ওদিকে বৃষ্টি শক্ত করে বেঁধে নিল ওড়নাটা। একটা চেয়ারের উপর দাঁড়িয়ে গলায় ওড়নাটা পেঁচিয়ে নেয় বৃষ্টি। ওদিকে 5 বেয়ে উপরে উঠে আসছে হৃদ। হাতটাও প্রচণ্ড ব্যথা করছে, এখনো পুরোপুরি ঠিক হয়নি। তবুও সেদিকে না তাকিয়ে উঠে গেল সে। রুমের দিকে তাকাতেই দেখে ওড়নাটা গলায় পেঁচিয়ে ঝুলে আছে বৃষ্টি। দৌড়ে গিয়ে তাকে নামানোর চেষ্টা করে হৃদ। পা দুটো জড়িয়ে ধরে হালকা করল বৃষ্টিকে। বৃষ্টিকে নামিয়ে দৌড়ে দরজাটা খুলে দেয় হৃদ। মুহূর্তেই দৌড়ে ভিতরে প্রবেশ করল তার বাবা মা ও সাজিদ। দেখে বৃষ্টি অজ্ঞান হয়ে গেছে। মাথায় হাত দিয়ে বসে পড়েছে নয়নতারা বেগম। আজ যেন মেয়ে হারানোর কষ্ট কিছুটা বুকে এসে আঘাত করেছে তার। কিছু বলার শক্তিটুকু পাচ্ছে না সে। হৃদ আর সাজিদ নিয়ে গাড়িতে তুলল বৃষ্টিকে। তার বাবা আর মা অচেতন হয়ে ছুটছে তাদের পিছে। ওদিকে ব্যাডে শুয়ে ইমার্জেন্সিতে নিয়ে গেল রাতকে। রাফি, তন্ময়, রাফিন ও সাজু নিয়ে এসেছে তাকে 20 মিনিট আগে। রাতকে ফেলে দিয়ে চলে গেছে সবাই। শরীরের বিভিন্ন জায়গায় ছুরির কোপ। কোনো মতে মিটি মিটি করে চোখ খুলল রাত। হাতে ভর করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সে। ধীরে ধীরে শক্তি কমে আসছে তার। হঠাৎ পকেটে ফোনটা বেজে উঠল। কাঁপা কাঁপা হাতে বের করে দেখে রাফি ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই সব জানতে পারে তারা। বাইরে এপাশ ওপাশ পায়চারি করছে রুদ্র চৌধুরী। কান্না বেরিয়ে আসতেও গলায় আটকে আসছে তার। চোখ দুটো জ্বলছে ভীষণ। কিছুক্ষণের মাঝেই একটা গাড়ি এসে দাঁড়ায় নিচে। বৃষ্টিকে নিয়ে ভিতরে আসলো তারা। ডাক্তার ডাক্তার বলে চেঁচাচ্ছে হৃদ। সব থেকে অস্থির হয়ে পড়েছে সে। বৃষ্টির এই অবস্থার কারণ যে সাজিদ,
তাও ভুলে গেছে আজ এক মুহূর্তের জন্য। মনে আসছে একটাই কথা, বোনকে বাঁচাতে হবে আজ। পৃথিবীতে একটি অন্যতম গভীর ভালোবাসার নাম হচ্ছে ভাই বোনের ভালোবাসা। বাইরে রুদ্র চৌধুরী ও রাতের বন্ধুদেরকে দেখে থমকে যায় সাজিদ। ফোনটা পকেট থেকে বের করে সাইডে চলে যায় সে। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে বৃষ্টির মা। পাশে বসে নিচের দিকে তাকিয়ে আছে বৃষ্টির বাবা। এপাশ ওপাশ পায়চারি করে মায়ের দিকে আর চোখে তাকালো হৃদ। কেন জানি এটাকে নেকা কান্না মনে হচ্ছে আজ। সে কি মেয়ের জন্য কাঁদছে নাকি ভাইয়ের ছেলের বউয়ের জন্য কাঁদছে তাও সন্দেহ আছে। কারণ তিনি তো মেয়ের থেকে ভাইয়ের ছেলেকেই বড় করে দেখেছে সব সময়। নিজের মেয়েকে ভাইয়ের ছেলের হাতে তুলে দিতে এতটাই অস্থির হয়ে পড়েছিল যে নিজের মেয়ের মুখের হাসিটাও তার কাছে তেতা মনে হয়েছিল। তবুও আজ এসব কিছু বলল না হৃদ। কারণ এসব এখন বলা মানে তার মাকে ডিরেক্টলি অপমান করা। আর ছেলে হয়ে মাকে অপমান করার কোনো যৌক্তিকতা দেখছে না সে। মা বাবা যাই করুক তবুও সন্তানের থেকে ঊর্ধ্বে থাকে সব সময়। কারণ এই বাবা মায়ের উছিলাই তো তাদের দুনিয়াতে আসা। সব অভিযোগ পেটের মাঝেই হজম করে পায়চারি করতে থাকে হৃদ। পরদিন বাড়ি নিয়ে আসে বৃষ্টিকে। আর ওদিকে হসপিটালে অক্সিজেন মাস্ক লাগিয়ে শুয়ে আছে রাত। আর মুনাজাতে বারবার ছেলের প্রাণ ভিক্ষা চাইছে সৃষ্টিকর্তার কাছে তার বাবা রুদ্র চৌধুরী। বাড়িতে একের পর এক সবকিছু ভেঙে চলছে বৃষ্টি। কিছু না বলে সোফায় বসে বসে সব দেখে চলছে তার বাবা। একসময় ভাঙার মতো আর কিছু না পেয়ে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে বৃষ্টি। হৃদ সান্ত্বনা দিয়ে যাচ্ছে তাকে। তার বাবা উঠে হাঁটা ধরল রুমের দিকে। চোখের কোণের জলটা মুছে নিল হাত দিয়ে। স্ত্রীর কথাকে এতদিন প্রাধান্য দিয়ে এসেছে সে। কিন্তু আর নয়। এমন কোনো ডিসিশনে স্থির থাকবে না সে, যেই ডিসিশনে নিজের সন্তানদের আর তার মাঝে দূরত্ব বাড়িয়ে তুলবে। সাজিদের মা বৃষ্টির মা বসে আছে সোফায়। এটা কি বলছেন আপা? সেই ছোট থেকেই বৃষ্টিকে আমি আমার ছেলের বউ বানাবো বলে ঠিক করেছি। আর আপনারাও কথা দিয়েছিলেন আমাদের। আর এখন বলছেন সম্ভব না? ভাবি আসলে আমরা চাই আমাদের মেয়ে সব সময় সুখেই থাকুক। হ্যাঁ, অনেক মেরেছি, অনেক বুঝিয়েছি বৃষ্টিকে। কিন্তু কিছুতেই সে তার ভালোবাসাকে ছাড়েনি। এত কিছুর পরেও যদি আমরা একই সিদ্ধান্তে অটল থাকি তাহলে যে সন্তানের প্রতি আমাদের কোনো ভালোবাসা আদর স্নেহ এসব বলাটাও ভুল হবে। আমরা মা বাবা হয়ে তার উপর এত বোঝা চাপিয়ে দিতে পারি না। সংসারটা সেই করবে, আমিও যাব না, তার বাবাও যাবে না তার সাথে। তাহলে তার সুখে থাকার জন্য বিন্দু মাত্র ইচ্ছাকেও কি আমরা প্রাধান্য দেব না? আমরা হাজার চেষ্টা করলেও সাজিদের কাছে আমাদের মেয়েকে আটকে রাখতে পারব না। কারণ তার মন পড়ে রয়েছে ওই ছেলেটার কাছেই, যে এখনো হাসপাতালে থেকে বারবার বৃষ্টির কথা জিজ্ঞেস করছে। সাজিদের কাছে রাখতে পারব না মানে? আপনি কোনো চিন্তা করবেন না আপা, একবার বিয়েটা হতে দেন, প্রয়োজনে হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াবো। তবুও আমার ছেলের চাওয়া পূরণ করতে হবে আমার। সিঁড়ি দিয়ে নামতে নামতে বৃষ্টির বাবা বলে উঠে, বাড়ির বউ কি হাত পা ভেঙে ফেলে রাখার জিনিস? পুত্রবধূ নিজের মেয়ের সমতুল্য। নিজের মেয়ে যেভাবে আপনাদেরকে মা বলে ডাকবে, ঠিক তেমনি পুত্রবধূও তার ব্যতিক্রম কিছু ডাকবে না। আপনি চাইছেন শুধু ছেলের জন্য একটা বউ। আর ওই ভদ্রলোক এত কিছু হয়ে যাওয়ার পরও আমার কাছে বৃষ্টিকে পুত্রবধূ হিসেবে চায়নি, চেয়েছে একটা মেয়ে।
হাত পা ভাঙার জন্য যে আমার কাছে একটা বস্তু চাইছে তার ঘরে কি আমার মেয়ে সুখী হবে? নাকি যেই ভদ্রলোকের ছেলের সাথে এত অন্যায় করার পরও সে আমার কাছে একটা মেয়ে চাইছে সেই ঘরে আমার মেয়ে সুখী হবে? আমি সাজিদের বাবার কাছে ক্ষমা চেয়ে নিব। বৃষ্টির সুখের জন্য হলেও আমরা আমাদের কথা রাখতে পারলাম না। বৃষ্টিকে নিয়ে সোজা রাতের কাছে চলে গেল তার বাবা। রুদ্র চৌধুরী খাইয়ে দিচ্ছিল রাতকে। তখনই বৃষ্টি ভিতরে ঢুকায় অবাক হয়ে চেয়ে থাকে দুজন। রুদ্র চৌধুরী বৃষ্টির বাবার কাছে চলে যেতেই বৃষ্টি দৌড়ে গিয়ে হাত রাখে রাতের গালে। উপর থেকে নিচ অবধি একবার চেয়ে জড়িয়ে ধরে রাতকে। রাতও বৃষ্টিকে বুকে নিয়ে আধশোয়াভাবে বসে আছে নিস্তব্ধ হয়ে। ওদিকে বৃষ্টির বাবার ডিসিশন চেঞ্জ করাই বাড়িঘর এক করে ফেলছে সাজিদ। বৃষ্টির বাড়িতে এসেও কথা বলেছে সে। কিন্তু যেই ফুফি তার জন্য নিজের মেয়েকে দিনের পর দিন কষ্ট দিয়েছে, আজ সেই ফুফিও তার কাছে একটা কথাই বলল, সরি সাজিদ। দুদিন আগেও বাড়ি এসে গণ্ডগোল করে গেছে সাজিদ। সোফায় বসে বসে শুধু গেম খেলছিল হৃদ। সাজিদের এমন আচরণে একটুও কান দিল না সে। নিজের সালার ছেলে দেখে কিছু বলল না বৃষ্টির বাবাও। না হলে এমন একটা ছেলেকে নাই করে দেওয়া একজন এমপির পক্ষে কোনো ব্যাপারই না। তবুও চুপচাপ সব সহায় করে গেছে সে। বাবা মায়ের সাথে এমন উঁচু গলায় কথা বলাতেও কিছু বলল না হৃদ। শুধু সাজিদ চলে যাওয়ার সময় এয়ারফোনটা খুলে রক্তিম চোখে তাকিয়েছিল সাজিদের চলে যাওয়ার দিকে। সেদিন বৃষ্টির ফোনে একটা মেসেজ এলো, তোকে আর তোর ওই রাতকে আমি দেখে নিব। বৃষ্টি তখন ওয়াশরুমে ছিল। হৃদ রুমে আসতেই মেসেজটা দেখতে পেল সে। দিন পর রাতের সাথে বৃষ্টির বিয়ে। দীর্ঘ কষ্টের পর অবশেষে এক হতে যাচ্ছে দুটি প্রাণ। পাশে দুইজনের কাছেই যেন এই দুইটা দিন 2 বছরের সমতুল্য মনে হচ্ছে। ওদিকে অস্থির হয়ে আছে সাজিদ। বৃষ্টি যেহেতু তার হবে না, তাহলে আর কারো হতে দিবে না সে। প্রয়োজনে এসিড মেরে মুখ ঝলসে দিবে বৃষ্টির। আগামীকাল বৃষ্টির গায়ে হলুদ। সব কিছুর প্ল্যানিং চলছে আজ। ওদিকে সাজিদ আসছে বৃষ্টির কাছে। আজই বৃষ্টির সব সৌন্দর্য ধুলোয় মিশিয়ে দিবে সে। এদিকে এই কয়েকদিন ধরে সাজিদের সবকিছুর খোঁজ খবর রাখত হৃদ। বলা তো যায় না কখন কি হয়, আর সাজিদের প্রতিও বিশ্বাস নেই তার। তাই অ্যাসিডের খবরটাও কানে আসতে সময় লাগল না হৃদের। গাড়ি নিয়ে বের হয়নি সাজিদ। CNG করেই যাবে সে, যাতে কেউ বুঝতে না পারে। গেট থেকে বেরিয়ে মেইন রোডে হাঁটছে সাজিদ। এত রাতে CNG চোখে পড়ছে না তার। অ্যাসিডের বোতলটাও পকেটে যত্ন করে রেখেছে সে। রাস্তার অপর পাশে একটা CNG দেখে তা থামালো সাজিদ। রাস্তা পার হতেই একটা গাড়ি খুব গতিতে এসে উড়িয়ে দেয় সাজিদকে। প্রয়া 10-12 হাত দূরে দিয়ে পড়ল সাজিদ। হৃদ কিছুটা দূরে গিয়ে গাড়িটা থামিয়ে মাথাটা বের করে একবার তাকালো সাজিদের দিকে। ধীরে ধীরে লোক জমা হচ্ছে সেখানে। তারপর সোজা বাসায় গিয়ে নিজের রুমে শুয়ে পড়ল সে। আধা ঘন্টা পর হৃদের বাবা হৃদের রুমে এসে ডেকে তোলে হৃদকে। কি হয়েছে বাবা, এত রাতে তুমি এখানে? আরে সাজিদ নাকি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি বলো, কখন? তা জানি না, এইমাত্র খবর পেলাম। আমরা এখন ওখানেই যাচ্ছি। চলো চলো। সাজিদের মুখের দিকে তাকিয়ে কিছুটা মায়া লাগছিল হৃদের। কিন্তু আজ সে এটা না করলে হয়তো আরো বড় কিছু হয়ে যেত।
বাসর ঘরে বসে আছে বৃষ্টি। এখনো রাত আসছে না। দরজার আওয়াজ কানে আসতেই নড়ে চড়ে বসল সে। রাত সোজা ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। ঠোঁট ফুলিয়ে ওদিকে তাকিয়ে আছে বৃষ্টি। তার মনে হলো বিয়ে করে ভালোবাসার পরিমাণটা কমে গেছে রাতের। না হলে ঠিকই আগে তার কাছে আসত। কিছুক্ষণ পর বেরিয়ে এলো রাত। এবার মুখ ফিরিয়ে নিল বৃষ্টি। বৃষ্টি কোনো কথা বলছে না রাতের সাথে। রাত বুঝতে পারল বৃষ্টি রাগ করেছে। এখন কিনা বাসর ঘরে এসেও বউয়ের রাগ ভাঙাতে হবে তার। সবই কপাল। একটা মুচকি হাসি দিয়ে বৃষ্টিকে কোলে তুলে নিল সে। হঠাৎ এমন হওয়ায় রাতের বুকে মুখ লুকিয়ে ফেলল বৃষ্টি। কিন্তু আজ তার এত লজ্জা লাগছে কেন? ছাদে দোলনাটার মাঝে বসে আছে দুজন। আকাশে বড় একটা চাঁদ। একটু কাত হয়ে রাতের বুকে মাথা রাখল বৃষ্টি। হুমায়ুন আহমেদ স্যার বলেছিল, এই শহরের মানুষনে জ্যোৎস্নার সৌন্দর্য দেখাতে হলে কোনো এক পূর্ণিমার রাতে পুরো শহরে লোডশেডিংয়ের প্রয়োজন। বেশ কিছুদিন পর রাতের বেলায় ঠিক 12টার সময় শীতল বাতাসে নির্জন রাস্তায় হেঁটে চলছে হৃদ। গায়ে সাদা শার্ট, পরনে একটা কালো প্যান্ট, আর কালো ব্লেজারটা কাঁধে রেখে ধরে রেখেছে এক হাতে। আজ বাসায় ফিরেনি সে। অনেকটা পথ নিঃসঙ্গ হয়ে হেঁটেছে সে। মনটা আজ বিষণ্ণ। ঠিক এই তারিখটায় শুভ্রতার সাথে প্রথম দেখা হয়েছিল তার। আর এই তারিখটাই শুভ্রতাকে হারিয়েছে সে চিরজীবনের মতো। ভালোবাসা মানে প্রেম নয়, সারা জীবন বুকের বাপাশে আগলে রাখার প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নামই ভালোবাসা। ঠোঁট জোড়া কাঁপছে হৃদের। চোখ দুটো লাল হয়ে আছে। ফিন ফিনে ঠান্ডা হাওয়ায় হেঁটে চলছে এক নিঃসঙ্গ পথে। অফিসে যাওয়ার সময় রাতের গলার টাইটা বেঁধে দিচ্ছে বৃষ্টি। তারপর মিষ্টি করে বলে উঠল, সাবধানে যাবে। রাত বৃষ্টির কপালে একটা চুমু দিল। তারপর হাঁটু গড়ে বসে চুমু দিল বৃষ্টির পেটে। হ্যাঁ, বৃষ্টি মা হয়ে চলেছে। আগমন হচ্ছে, ঘর আলোকিত করে তাদের দুজনের ভালোবাসার অংশ। নিচে এসে বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল রাত। রুদ্র চৌধুরী একটা হাসি দিয়ে তাকিয়ে থাকে ছেলের যাওয়ার দিকে। কে বলবে এই ছেলেটা একসময় খুব বিষণ্ণ ছিল। যে ছিল এক বিষণ্ণ রাত। সমাপ্ত।